দুর্গোৎসবে মহিষাসুর হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে চিত্রিত করা, কিংবা আরও না আমরা ট্রাম্পের ক্ষেত্রেও দেখছি, শাহবাজ শরীফের ক্ষেত্রেও দেখছি। তো এগুলো রীতিমতো মানে উস্কানিমূলক একটা প্রচেষ্টা। ভারত সরকারের উচিত এই অতি দ্রুত এগুলো বন্ধ করা, এবং বাংলাদেশ সরকারের উচিত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানো, এবং ভারতের দিল্লির কাছে এর প্রতিবাদ জানানো। ছাত্র জাগলে 21 হয়, ছাত্র জাগলে 90, ছাত্র জাগলে হয় লেখা হয় ইতিহাসের সব বই। প্রিয় দর্শক, changeTV.press-এর বিশেষ সাক্ষাৎকারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ আজম। প্রিয় দর্শক, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি শিল্পী, সাহিত্যিক, কবি, ছড়াকারদের ছিল অভাবনীয় ভূমিকা। আমরা দেখেছি যে এই জুলাই গণ অভ্যুত্থানে বা জুলাই বিপ্লবে যার ছড়া ছাত্র জনতাকে দারুণভাবে প্রাণিত করেছেন, তিনি বাংলাদেশের বরেণ্য ছড়াকার জগলুল হায়দার। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নির্মাণে বুদ্ধিবৃত্তিকভাবে যিনি দারুণভাবে ভূমিকা রেখেছেন, আজ আমরা তার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলি বিশিষ্ট ছড়াকার এবং সমকালীন বিশ্লেষক জগলুল হায়দারের সঙ্গে। আমরা দেখেছি ভাইয়া, বিগত অন্তত 16-17 বছরে ভারতের দিল্লির একটি সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে আওয়ামী লীগ এখানে কাজ করেছে। তাদের সহায়তায় গণহত্যা চালিয়েছে বা বিনা ভোটে ক্ষমতায় থেকেছে, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে এবং পিলখানা হত্যাকাণ্ড, হেফাজত, সবকিছুতেই তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদত, সমর্থন এবং তাদের শেল্টার ছিল। এভাবে নানান প্রমাণও পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। বিপুল পরিমাণ নেতাকর্মী ভারত আশ্রয় দিয়েছে, তাদের রাষ্ট্রীয় আশ্রয়। সর্বশেষ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মূর্তি বানিয়ে দুর্গা উৎসবে অসুর হিসেবে সেখানে অবমাননা করা হয়েছে। তো এই ধৃষ্টতার ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এটা অমার্জনীয় ধৃষ্টতা। আমি মনে করি বাংলাদেশ সরকার এখনও এটাকে কূটনৈতিক চ্যানেলে সম্ভবত প্রতিবাদ জানায় নাই। এটা এখনই প্রতিবাদ জানানো উচিত যে দুর্গোৎসবে মহিষাসুর হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে চিত্রিত করা, কিংবা আরও না আমরা ট্রাম্পের ক্ষেত্রেও দেখছি, শাহবাজ শরীফের ক্ষেত্রেও দেখছি। তো এগুলো রীতিমতো মানে উস্কানিমূলক একটা প্রচেষ্টা। ভারত সরকারের উচিত এই অতি দ্রুত এগুলো বন্ধ করা, এবং বাংলাদেশ সরকারের উচিত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানো, এবং ভারতের দিল্লির কাছে এর প্রতিবাদ জানানো। যদি এটা না জানানো হয়, তাহলে এটা আমি মনে করি যে আমাদের দুর্বল পররাষ্ট্রনীতির একটা পরিচায়ক হয়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কিন্তু মানে আমাদের দেশের হিন্দু ভাইদেরও এর প্রতিবাদ করা উচিত ছিল, কারণ এটা তো আসলে হিন্দু ধর্মেরও এক ধরনের অবমাননা। কারণ মহিষাসুরের ঘটনাটা যদি হিন্দুরা জানে, আমাদের হয়তো মুসলমান অনেকে জানি না। এখানে কিন্তু মহিষাসুরকে যখন দুর্গা হত্যা করেন, তো উনি তো ওনাকে একটা বর দিছিলেন, সেই বরেই উনি শক্তিশালী হয়েছিলেন। কিন্তু হত্যা করার সময় শেষমেশে মা দুর্গার কাছে ক্ষমা চায় এবং তার কাছে নিবেদন করে যে মাগো, তোমার পদতলে যেন আমাকেও যেন পূজা করা হয়। তখন তাকে এখানে কিন্তু মহিষাসুরকে কিন্তু পূজা করা হচ্ছে। তাহলে ইউনুসকে কিন্তু ওখানে যে ইউনুস সাহেবের যে প্রতিমূর্তি সেখানে স্থাপন করা হচ্ছে, ওটা কিন্তু এক করছে তারা পূজাই দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে অপমান করছে যে মহিষাসুর তাকে বানাইছে, কিন্তু ওইখানে মহিষাসুর কিন্তু পূজাই পায়। সে দুর্গার পায়ের তলে থাকে, দেবী দুর্গার পায়ের নিচে থাকে, এবং সেটা সে চায়ে নিছে তার কাছে, এটা বর হিসেবে, যে আমি তো এইটা করছি, কিন্তু তুমি আমাকে এইটুকু দিও, আমি যেন তোমার চরণ তলে থাকতে পারি এবং তোমার ওখানেই যেন আমি পূজা পাইতে পারি। তো সেই জায়গায় একজন হিন্দু হিসেবে তোর প্রতিবাদ করা উচিত যে কেন এটা করা হলো। আর দুইটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, ভারত আমাদেরকে নানানভাবে বিব্রত এবং বিদ্বেষমূলক আচরণ করছে, বিব্রত করার চেষ্টা করছে, শত্রুতা করার চেষ্টা করছে। এটি আসলে ভারতের জন্য তো আলটিমেটলি খুব বেশি লাভ হবে না, কারণ এই দক্ষিণ এশিয়ায় ভারত তার চারপাশের প্রতিটা রাষ্ট্রের সঙ্গেই যে সম্পর্ক, সেটা কিন্তু ভালো না। এবং এটা কিন্তু কি করে, তার ইমেজকে বৈশ্বিক ক্ষেত্রে গ্লোবাল ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। যেমন ধরো যে তুমি তোমার এলাকার একটা বড় লোক মানুষ মোটামুটি, কিন্তু তোমার এলাকার 5 জন গরিব মানুষ বা তোমার আশেপাশে কথা তুলনামূলক যারা, তারা সবাই তোমার নামে বাইরে গিয়ে কমপ্লেন করে যে ওই লোকটা ভালো না, ওই লোকটা ভালো না। তা তোমার টোটাল এলাকাতে তোমার ইমেজ কিন্তু অনেক ডাউন হয়ে যাবে, তোমার শক্তি কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে। এবং সেটা হয়েছে ভারতের। এবং বাংলাদেশের জুলাই বিপ্লব, আমি কয়েকদিন আগেই এটা কার সঙ্গে যেন বললাম যে জুলাই বিপ্লব কিন্তু এক ধরনের
হয়তো জুলাই বিপ্লব আমরা ওই অর্থ ওয়ার্ল্ড অর্ডার বলছি না, কিন্তু এটা ওয়ার্ল্ড অর্ডারে নানান রকম চেঞ্জ নিয়ে আসতেছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং জিও পলিটিক্যাল যে ভারসাম্য চেঞ্জ করে দিয়েছে জুলাই বিপ্লব, মনে রাখতে হবে। জুলাই বিপ্লব শুধুমাত্র বাংলাদেশের বিষয় আর নয়, জুলাই বিপ্লব এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার সমগ্র যে রাজনৈতিক যে ক্ষমতা, জিও পলিটিক্যাল যে ক্ষমতার যে ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড যেটা, এটাকে পাল্টে দিচ্ছে। এবং এই জুলাই বিপ্লব হওয়ার পরে দেখো পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে আমরা যে যুদ্ধ দেখলাম, সেই যুদ্ধে কিন্তু ভারতকে পরাজিত হইতে হইল। হ্যাঁ, এই জুলাই বিপ্লবের কারণে ইন্দোনেশিয়াতে আজকে এটা হচ্ছে, এই জুলাই বিপ্লবের কারণে নেপালে এটা হচ্ছে, এই জুলাই বিপ্লবের কারণে এমনকি আরবদের মধ্যে এক ধরনের আত্ম উদ্বোধনের চেতনা জাগ্রত হচ্ছে। সুতরাং জুলাই বিপ্লবকে শুধু বাংলাদেশ দিয়ে চিন্তা করা যাবে না। জুলাই বিপ্লব এই অঞ্চলের এবং অবহেলিত আরব কিংবা অবহেলিত মুসলিম জনগোষ্ঠী কিংবা অবহেলিত দক্ষিণ এশীয় যে জনগোষ্ঠী যারা আছে, শ্রীলঙ্কা, নেপাল, এরা তো বৌদ্ধ অধ্যুষিত, তা সবার মধ্যেই মানে এই জুলাই বিপ্লবের এক ধরনের চেতনা কাজ করছে, বা জুলাই বিপ্লব তাদেরকে উদ্দীপ্ত করছে। নিশ্চয়ই। এবং ভারতেও আমরা দেখছি যে ফ্যাসিবাদ বিরোধী একটা গণজাগরণ, ভারতের যারা দলিত বলো, ভারতের যে সমস্ত প্রাদেশিক যে সমস্ত যারা নির্যাতিত, নিপীড়িত বা প্রান্তিক যে সমস্ত জনগোষ্ঠী আছে, তারাও এই জুলাই বিপ্লব দ্বারা মানে প্রাণিত। আপনার ছড়া জুলাই বিপ্লবে দারুণভাবে প্রাণিত করেছে এবং আপনি তারুণ্যের মননের প্রিয় একজন ছড়া শিল্পী, ছড়াকার, বিশিষ্ট ছড়াকার। বাংলাদেশের ছড়াকে জনপ্রিয় করার ক্ষেত্রে, গণমানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা আপনার। এবং ফ্যাসিবাদ বিরোধী মানে সাহিত্যকর্মের ব্যাপারেও মাইলস্টোন হিসেবে কাজ করেছে আপনার ছড়া জুলাই বিপ্লবে। পাওয়ার প্লে থেকে শুরু করে অনেক ছড়া এরকম আছে। তো এই প্রেরণা আপনি কোথা থেকে পেলেন এবং অনুভূতি কি আসলে? আমার ছড়ার প্রেরণা, মানে আমার লেখালেখির প্রথম প্রেরণা হচ্ছে আমার অনেক কিছু, আমার চিন্তা ভাবনার প্রেরণা আমার আব্বা। আমি ছোটোবেলায় বাবার কাছ থেকেই প্রেরণাগুলো পাইছি। আর মূলত এর বাইরে যেটা, সেটা আমার অন্তর্দেশ থেকে এক ধরনের, মানে আমার ইনার মাইন্ডের একটা প্রেরণা আমার কাজ করে। অর্থাৎ আমার মনোজগৎ আমাকে ভাবায়, আমার মনোজগৎ আমাকে আমার কাজগুলো করানোর ব্যাপারে উদ্বুদ্ধ করে। এটা আমি আমার ভিতর থেকে এক ধরনের প্রেরণা পাই। এবং আপনার ফ্যাসিবাদ বিরোধী ছড়া লেখার কারণে সরাসরি আপনার হেফাজত গণহত্যার বিরুদ্ধে আপনি লিখেছেন, আলেম হত্যার বিরুদ্ধে লিখেছেন, পিলখানার হত্যাকাণ্ডের বিরুদ্ধে লিখেছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লিখেছেন। আপনাকে নানান জায়গায় আপনার বিরোধিতা, বা এক্ষেত্রে আপনাকে এজন্য এই ফ্যাসিবাদ বিরোধিতার কারণে বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে কিনা? আপনার হতে হয়েছে, হুমকির মুখোমুখি হতে হয়েছে। এবং আমার দুঃখজনক যেটা, যে আমার আম্মা যখন মারা গেলেন, আমি কিন্তু আসতে পারলাম না দেশে, এবং সেটা ফ্যাসিবাদী জামানার কারণেই আমার পক্ষে আসা সম্ভব হলো না। ভাইয়ার একটা নিশ্চয়ই সাহিত্যিক জীবনের একটা অপূরণীয় একটা ক্ষত হিসেবে থাকবে এই ব্যাপারটা, মায়ের মৃত্যুটা এবং আপনার না আসতে পারার ব্যাপারটা। আপনার প্রিয় একটা ছড়া যদি শোনাতেন, সর্বশেষ সবচেয়ে প্রিয় ছড়া বাছাই করা কষ্টকর, তারপরে যে কোনো শোনাই। আমি মনে করি যে এখনকার রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তের মধ্যে আমার এই 25 বছর আগের এই ছড়াটা, এটা খুব মনে রাখা দরকার মনে করি আমরা এই সময়। সেই জন্য আমি পড়ছি উল্টো নিয়ম। আমার ছড়াটা উল্টো নিয়ম। ব্যক্তি থেকে দল বড় আর দলের চেয়ে দেশ, বাস্তবে নেই এই বচনের এতটুকু রেশ। ব্যক্তি থেকে দল বড় আর দলের চেয়ে দেশ, বাস্তবে নেই এই বচনের এতটুকু রেশ। এ নিয়মটা উল্টে গেলেই খেয়াল করে কেতা, দেশের চেয়ে দল বড় তাই দলের চেয়ে নেতা। বাহ, অসাধারণ। প্রিয় ছড়াকার এবং সমকালীন বিশ্লেষক এবং বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অন্যতম সৈনিক প্রিয় জয়গুল হায়দার ভাইয়াকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ চেঞ্জ টিভি পরিবারকে এবং চেঞ্জ টিভির দর্শকদেরকে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। প্রিয় দর্শক,
নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।